এই পাঠে আমরা 15 দাগের থেকে শুরু করব। 15 দাগের প্রশ্ন দেখো, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই সূত্রে শুরু করে যে প্রথমে কি বলেছে, 1 নম্বর, কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা, উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তার থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে দেখো, এটা হচ্ছে বছরের শেষে লাভ, কিন্তু প্রত্যেক মাসে তারা 125 টাকা করে খরচ করে কারবার চালানোর জন্য, আর হিসাবপত্রের জন্য 200 করে পূজার উত্তম পায়। তাহলে এই টাকাগুলো দেওয়ার পর বাকি যে টাকাটা পড়ে থাকছে সেই টাকার উপর লাভটা হবে। তো প্রথমে আমরা দেখব যে এই টাকাগুলো মিলে কত টাকা খরচা হচ্ছে। তাহলে এখানে প্রথমে লিখব কি, যে কারবার চালানোর জন্য বছরের খরচ, কারবার চালানোর জন্য বছরে খরচ কত হবে। দেখো, এখানে হচ্ছে 125 টাকা করে প্রত্যেক মাসে, আর হচ্ছে 12 মাস। তাহলে এখান থেকে কত টাকা পেয়ে যাচ্ছি আমি, এটা গুণ করলে হয়ে যাবে 1500 টাকা। আর কি, আর দেখো পূজা প্রত্যেক মাসে কত টাকা হিসাব রাখার জন্য পাবে। পূজা হিসাব রাখার জন্য পাবে, হিসাব রাখার জন্য পাবে বছরে এটা কত টাকা পাবে, মাসে দেখো 200 টাকা করে পায়, তাহলে 200 ইন্টু 12, অর্থাৎ কত হয়ে যাচ্ছে, 2400 হয়ে যাবে। আর একইভাবে উত্তমও পাবে, তাহলে উত্তম, বা এখানে আমি একবারে বছরে বলে দিতে পারি, বছরে, এখানেও বছরে উত্তম হিসাব রাখার জন্য পাবে কত টাকা, ওই একই 200 টাকা করে পায় 12 মাস, তাহলে হয়ে যাচ্ছে কত, 2400 টাকা। তাহলে এই টাকাগুলো প্রথমে দেওয়া হয়েছে, 1500 টাকা, 2400 টাকা, 2400 টাকা, এবং বাকি যে টাকাটা পড়ে থাকছে সেই টাকাটার উপর লাভ তারা পাবে। তাহলে প্রথমে যে বাকি টাকা সেটা নির্ণয় করব। বাকি টাকা কত, আমাদের লাভ হয়েছিল 6,960 টাকা, সেখান থেকে এগুলো বিয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 1500, তার সঙ্গে 2400, তার সঙ্গে 2400 টাকা। তাহলে এখান থেকে পাচ্ছি 6,960 মাইনাস, দেখো এগুলো প্রত্যেকটা যোগ করলে পেয়ে যাবো 6,300, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে 660 টাকা। এটা হচ্ছে বাকি টাকা। এই টাকার ওপর আমি লাভ্যাংশটা নির্ণয় করব। তাহলে এখান থেকে অতএব, তাহলে আমি লাভ্যাংশ নির্ণয় করতে গেলে আগে তাদের মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত কত হবে, 5,000 ইসডু 7,000 ইসডু 10,000। তাহলে এখানে দেখো প্রত্যেকটাতেই 1000 করে আছে, আমি ভাগ করে দিতে পারবো, অর্থাৎ 5:7:10 পাবো। তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম আমি। এরপর আমি নির্ণয় করব কে কত টাকা পাচ্ছে। তো এখান থেকে আমি পূজার লাভ্যাংশ নির্ণয় করি, বা অবশিষ্ট টাকার বা বাকি টাকার পূজার লাভ্যাংশ কত হয়ে যাবে। দেখো বাকি টাকা আছে 660 টাকা, আর পূজার অনুপাতে হচ্ছে 5, পুরোটা বাই 5 + 7 + 10, এটা হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি 660 ইন্টু 5, এটা যোগ করলে হয়ে যাবে 22। এখন যদি আমি ভাগ করি, 22 দিয়ে একবারে ভাগ করলে এটা তো 30 হয়ে যাচ্ছে, এটা গুণ করলে যাচ্ছে 150 টাকা। তাহলে এখানে তারা পাচ্ছে 150 টাকা পূজা। তাহলে পূজা আগে পেয়েছিল কত, পূজা আগে পেয়েছিল 2400, এখানে পেলো 150। তাহলে এখান থেকে মোট কত টাকা পেলে বের করতে পারবো। তার আগে বাকি টাকার উত্তমের লভ্যাংশ
উত্তমের লভ্যাংশ কত হয়ে যাবে 660 ইন্টু 7 বাই একটু যোগ করলে 22 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো 22 এটা ভাগ করলে 30, 7 3 21, 210। একইভাবে বাকি টাকার মেহেরের লভ্যাংশ, মেহেরের লভ্যাংশ হয়ে যাবে 660 ইন্টু 10 বাই 22। তাহলে এখান থেকে 22 এটা ভাগ করলে 30 হয়ে যাচ্ছে, এখান থেকে পেয়ে যাচ্ছি কত 300 টাকা। এটা হয়ে গেল। তাহলে এখানে অতএব বলবো পূজার মোট লভ্যাংশ কত হবে, দেখো আগে পেয়েছিল কত 2400, এখন পেলে 150। তাহলে এটা যোগ করলে আমার হয়ে যাচ্ছে 5 0 4 আর 1 5 2 2550 টাকা। একইভাবে উত্তমের লভ্যাংশ বা উত্তমের মোট লভ্যাংশ কত হয়ে যাবে, আগে উত্তমও পেয়েছিল 2400 আর তার সঙ্গে এখন কত পেল, এখানে পেয়েছে 210 টাকা। তাহলে এটা হচ্ছে 1 0 6 4 আর 2 যোগ করলে হয়ে যাবে 6 আর 2 2610 টাকা। আর এখানে দেখো মেহের যেহেতু আগে কোনো টাকা পায়নি, তাহলে মেহেরের মোট লভ্যাংশ 300 টাকায় হয়ে যাবে, 300 টাকা। এরপর 16 দাগে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কি আছে, বহু বিকল্পীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত এদের মধ্যে নির্ণয় করতে হবে। 4টে অপশন দেওয়া আছে। তাহলে এখানে দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে, এখান থেকে লভ্যাংশের অনুপাত নির্ণয় করব। তো এখানে বলবো লভ্যাংশের অনুপাত 3 বন্ধুর লভ্যাংশের অনুপাত কত হয়ে যাবে, কত কত টাকা দেখো 200:150:250। তাহলে এখান থেকে দেখো প্রথমে তো প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করে দিতে পারবো, হয়ে যাবে 20:15:25। আবার 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 4 20, 5 3 15, 5 5 25। তাহলে আমাদের কত হয়ে গেল 4:3:5। অপশন বি মিলে যাচ্ছে। এখান থেকে বলবো অতএব সঠিক উত্তর অপশন বি, যার মান আছে 4:3:5। এরপরে দেখো 2 দাগের প্রশ্ন কি বলেছে, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে তাদের ব্যবসায় 75 টাকার ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত। তাহলে এখানেও তাই, দেখো প্রথমে আমাদের মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে, তারপর ক্ষতির পরিমাণটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে প্রথমে নির্ণয় করব শুভেন্দু ও নৌশাদের মূলধনের অনুপাত, কত হয়ে যাবে, দেখো 1500:1000। তাহলে এখান থেকে দেখো 1500, দুটো করে শূন্য আছে, 100 দিয়ে ভাগ করতে পারবো, 15:10। আবারও 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 3 15, 5 2 10, 3:2 হয়ে গেল। এখন এখান থেকে শুভেন্দুর ক্ষতির পরিমাণ একইভাবে যেভাবে লাভ নির্ণয় করি এখানেও ক্ষতি হয়ে যাবে, ক্ষতিও সেইভাবে নির্ণয় করবো। অর্থাৎ 75 ইন্টু শুভেন্দুর আনুপাতিক ভাগার, অর্থাৎ 3/3 + 2 টাকা, অর্থাৎ হয়ে যাচ্ছে 75 ইন্টু 3/5। এখানে দেখো 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5 1 5, 5 5 25, 15 5 75। এখান থেকে পাচ্ছি 15 দিনে 45 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত হয়ে যাচ্ছে 45 টাকা। আমাদের অপশন এ মিলে যাচ্ছে। এখান থেকে অতএব আমরা বলতে পারবো সঠিক উত্তর অপশন এ
যার মান আছে 45 টাকা। এরপরে দেখো 3-এর দাগে প্রশ্ন আছে, ফাতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 1 বছর পরে ফাতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশ 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে, এর মধ্যে কত টাকা সেটা নির্ণয় করতে হবে। তো এটাও তাই, আমরা একইভাবে নির্ণয় করব। তো এখান থেকে আমরা দেখো উল্টোটা লভ্যাংশের অনুপাত নির্ণয় করে সেটা আমি কি আনুপাতিক ভাগাহার দিয়ে স্মিতার আনুপাতিক ভাগাহারে মোট যে টাকাটা লেগেছে সেখানে গুণ করলেই আমি স্মিতা কত টাকা নিয়োজিত করেছে পেয়ে যাবো। তাহলে প্রথমে আমি নির্ণয় করব এখানে কি, যে তিনজনের বা ফাতিমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত কত হয়ে যাবে দেখো, 50:100:150। তাহলে এখানে প্রত্যেকটাকে আমি প্রথমে 10 দিয়ে ভাগ করে দিতে পারবো। 5:10:15 হয়ে যাচ্ছে। আবারও 5 দিয়ে ভাগ করতে পারবো, 1:2:3 এই পেয়ে যাচ্ছি। এখন দেখো তাহলে বলবো অতএব স্মিতা ব্যবসায় নিয়োজিত করেছেন, ব্যবসায় নিয়োজিত করে কত হয়ে যাবে দেখো, মোট হলো 6,000 টাকা ইন্টু এখান থেকে দেখো স্মিতার আনুপাতিক ভাগাহার কত হয়ে যাবে, 3/1 + 2 + 3, অর্থাৎ 6,000 ইন্টু 3/6, অর্থাৎ 6 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 1000, এখানে হয়ে যাচ্ছে 3,000 টাকা। তাহলে আমার কত উত্তর হয়ে গেল, 3,000। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। অতএব এখান থেকে বলবো সঠিক উত্তর অপশন সি, যার মান আছে 3,000 টাকা। 4 দাগে প্রশ্ন দেখো, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভে 46 টাকা পায়। এখানে ব্যবসায় বিমলের মূলধনটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো যেহেতু এটা বলে দেওয়া নেই, আমি এখানে ধরে নেব বিমলের মূলধন। তো এখানে আমি প্রথমে ধরি বিমলের মূলধন x টাকা। তাহলে এখানে দেখো বিমলের মূলধন x টাকা। এখন দেখো এখানে আমরা জানি কি যে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয়। তো এখানে বিমলের যে টাকাটা কত বলে দিয়েছে, লাভ হয়েছে 46 টাকা আর মোট লাভ বলেছে 69 টাকা। তাহলে এখানে অমলের কত লাভ হয়েছে আমি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে নির্ণয় করব অমলের লভ্যাংশ কত হয়ে যাবে, 69 থেকে আমি বিয়োগ করব 46টা, হয়ে যাচ্ছে তাহলে 23 টাকা। এখন দেখো শর্তানুযায়ী আমি কি করব, এদের মূলধনের অনুপাতের সঙ্গে লভ্যাংশ অনুপাতটা সমান করব। তো এখন আমি শর্তানুযায়ী বলবো বিমলের মূলধন কত, x, যেটা কতদিন কেটেছে 6 মাস, তাহলে x × 6 মাস কি হয়ে যাবে, অমলের মূলধন হচ্ছে 500 টাকা যেটা কেটেছে 9 মাস, তাহলে এটা এদের মূলধন সমান। দেখো বিমলের লাভ কত 46 টাকা অমলের লাভ কত, অমলের লাভ হলো 23 টাকা, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার কাজ হলো x এর মানটা নির্ণয় করা, তাহলেই আমি এখানে বিমলের যে মূলধনের পরিমাণ সেটা নির্ণয় করতে পারবো। তো এটা হয়ে যাচ্ছে দেখো 6x, বা এখানে আমি দেখো 3 দিয়ে ভাগ করে দিতে পারবো, বা এখানে আমি ভাগ না করে একবারে 6x × 9×5 = 4500। এইদিকে দেখো আমরা 23 দিয়ে ভাগ করে দিতে পারবো, কত হয়ে যাচ্ছে 2:1, 23 দুগুণে 46। তো এটাকে আমরা লিখতে পারি এখন 6x/45
4500 = 2/1। এখন আমরা কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করলে দেখো 6x তার সঙ্গে 1 6x সমান হয়ে যাচ্ছে 45 × 2 অর্থাৎ কত হয়ে যাচ্ছে এখানে 9000 হয়ে যাবে। 45 দুগুণে 90 আরও দুটো শূন্য, তাহলে 6 সমান হয়ে যাচ্ছে দেখো 9000। 6x তাহলে x সমান এখানে x সমান হয়ে যাবে 9000/6। প্রথমে আমি 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 3000। এখানে হচ্ছে 2, আবারও 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1500। তাহলে এখানে x এর মান কত হয়ে যাচ্ছে 1500 টাকা। অর্থাৎ এখানে বিমলের মূলধন যেটা আমাদের নির্ণয় করতে দিয়েছে তার মান কত হয়ে গেলাম 1500 টাকা। অপশন এ মিলে যাচ্ছে। এখান থেকে অতএব বলবো সঠিক উত্তর অপশন এ, যার মান আছে 1500 টাকা। এরপরে 5 দাগের প্রশ্ন দেখো, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো আমাদের এখানে 4টে অপশন আছে। তো এখানে তার মধ্যে দেখো লাভ্যাংশের অনুপাত আমরা যদি নির্ণয় করি, লাভ্যাংশের অনুপাত সেটা কি হয়ে যাবে দেখো মূলধনের অনুপাত, অর্থাৎ কি 500 টাকা খেটেছে 9 মাস, তাহলে 500 × 9 ইজডু কি হয়ে যাবে 600 টাকা খেটেছে 5 মাস, তাহলে 600 ইজডু 5 এটা হয়ে যাচ্ছে। তা প্রথমে দেখো আমরা 100 দিয়ে ভাগ করে দিতে পারবো, তাহলে 5 × 9 ইজডু হয়ে যাচ্ছে কত 6/5। আবার 5 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 9/6। আবার আমরা 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3/2। তাহলে অপশন এ মিলে যাচ্ছে। এখান থেকে অতএব বলবো সঠিক উত্তর আমি পেয়ে যাচ্ছি অপশন এ, যার মান আছে 3/2। এরপরে দেখো বিয়ের দাগে আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথমে দেখো বিবৃতি কি আছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। তাহলে এখানে দেখো আগের প্রশ্নেই আমরা যদি দেখি 5 নম্বরের প্রশ্নে দেখো পল্লবী এবং রাজিয়া মিলে এই অংশীদারি কারবারটা হয়েছে, অর্থাৎ কি যে কমপক্ষে 2 জন হলেও অংশীদারি কারবারটা হতে পারে। তাহলে আমাদের প্রদত্ত বিবৃতিটি কি হয়ে গেল মিথ্যা। বিয়ের দাগে প্রথমে হয়ে গেল প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এরপর আমরা বিয়ের 2 নাম্বার দেখবো। দেখো কি বলেছে, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5/4 এবং রাজু মোট লাভের কত 80 টাকা পেলে আসিফ 100 টাকা পায়। তাহলে এটা আমি দেখবো। দেখো রাজু আর আসিফের মূলধনের অনুপাত কত বলে দিয়েছে, রাজু ও আসিফের মূলধনের অনুপাত বলে দিয়েছে এখানে 5/4। এখানে দেখো কি বলেছে যে রাজু পেয়েছে 80 টাকা আর আসিফ পেয়েছে 100 টাকা। তো যে কোনো একটা আমরা যদি মেলাই, ধরো এখানে আসিফ পেয়েছে কত 100 টাকা বলেছে, তাহলে 4কে যদি আমি 100 করতে যাই, তোমরা উল্টোটাও করতে পারতে, যেটা তোমাদের সুবিধা। তো আমি ধরো এটাই দেখাচ্ছি। তো আসিফ যদি এখানে 100 করতে যায়, 4কে যদি 100 করতে যায় 25 দিয়ে গুণ করব। তাহলে এখন আমি 5 × 25, যেহেতু অনুপাতের দুদিকেই একই সংখ্যা দিয়ে গুণ করব, 4 × 25, তাহলে হয়ে যাচ্ছে 125/100। তাহলে যখন দেখো তাহলে আসিফের টাকা যখন 100, রাজুর টাকা তখন কত 125, কিন্তু আমাদের বিবৃতিতে কি আছে রাজুর মোট লাভ 80 হলে আসিফ 100, তাহলে মিলছে না। তাহলে এখানে অতএব হয়ে যাচ্ছে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এরপরে সি এর দেখো 1 দাগের প্রশ্ন, অংশীদারি কারবার ড্যাশ ধরনের। তো এটা যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে পেজ 200 পাতায় তোমরা দেখতে পাবে এখানে বক্সের মধ্যে এখানে দেওয়া আছে অংশীদারি কারবার ক ধরনের 2 প্রকারের, কি কি সরল এবং মিশ্র। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে কি সি এর 1 দাগের উত্তর হয়ে যাচ্ছে 2। এরপরে 2 নম্বরে দেখো
বলেছে কি অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। তো এখানে দেখো একই সংজ্ঞা এখানে দেওয়া আছে। অংশীদারিগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তখন তাকে সরল অংশীদারি কারবার বলে। তাহলে এখানে আমাদের শূন্যস্থানে কি হয়ে যাচ্ছে, প্রথমেরটা হয়ে যাচ্ছে সরল অংশীদারি কারবার, যেহেতু সমান সময় সরল অংশীদারি কারবার দেওয়াই আছে। 3 নম্বরে দেখো কি বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তো এখানে দেখো দ্বিতীয় যে সংজ্ঞাটা আছে সেখানে আছে কি অংশীদারগণের নিজস্ব মূলধন বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। তাহলে এই যে দ্বিতীয় প্রশ্নের যে উত্তরটা হবে সেটা হবে কি মিশ্র অংশীদারি কারবার। তাহলে এখানে শূন্যস্থানে হয়ে গেল মিশ্র। এই পাঠে আমরা ঘষে দেখি 14, 15 এবং 16 দাগের প্রশ্নগুলো সলভ করলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।